गुड आफ्टरनून स्टूडेंट्स। आज के हमारा नतून चैप्टर लाभ क्षति शुरू करब। ठीक है। अच्छा, फार्स्टे किछु बेसिक बेसिक जैगा आमरा देखे नेब। लाभ क्षति अंक सल्व करते हले कि जैगा जानते हबे सेइगुलो आमरा देखे नेब आगे। ठीक है। किछु फर्मुला टुकटाक थाकते पारे सेइगुलो आगे देखे निচ্ছি। अच्छा, तो सब फार्स्टे बोलो आमाके जे लाभ कखन हबे, लाभ कखन हबे আর ক্ষতি কখন হবে। এগুলো আমাদের প্রিভিয়াস কনসেপ্ট আছে আমাদের কিছুটা, যে লাভ কীভাবে কখন হয়, ক্ষতি কখন হয়, কী করলে ক্ষতি হবে, কী করলে লাভ হবে। ঠিক আছে, তো দেখে নাও। তো লাভ বলছে যে বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য কম হয়, বা উল্টোভাবে বলতে গেলে ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে লাভ হবে। মানে আমি যে দামে কিনেছি তার থেকে যদি বেশি দামে বিক্রি করি তাহলেই আমার লাভ হবে। এই হচ্ছে ব্যাপার। তার মানে লাভের ক্ষেত্রে কি হয়, বিক্রয় মূল্য বড় হবে ক্রয় মূল্যের থেকে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি কিছু সিম্বল ইউজ করব। সিম্বলটা হচ্ছে বিক্রয় মূল্যকে বলা হচ্ছে এসপি, মানে সেলিং প্রাইস, আর কস্ট প্রাইসকে বলা হচ্ছে, মানে ক্রয় মূল্যকে বলা হচ্ছে কস্ট প্রাইস। ঠিক আছে। তার মানে এক্ষেত্রে এসপি গ্রেটার দেন সিপি হবে। কার ক্ষেত্রে? লাভের ক্ষেত্রে। ঠিক আছে। আমি যখন পরবর্তী অঙ্কগুলো করাবো তখন এসপি সিপি দিয়ে চলে যাবো। তো আমি বলে দিই আরও একবার যে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস, মানে বিক্রয় মূল্য, সিপি মানে কস্ট প্রাইস, মানে হচ্ছে ক্রয় মূল্য। ঠিক আছে। আমি আর বাংলায় এইভাবে লিখবো না, এসপি সিপি এইভাবে চলে যাব। আচ্ছা, তো লাভের ক্ষেত্রে কি বললাম, যে এসপি বড় হবে সিপির থেকে, মানে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের থেকে বড় হবে, তখনই লাভ হবে। আর ক্ষতি কখন হবে? ক্ষতি বলতে যে যদি ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য কম হয়, ক্রয় মূল্যর থেকে বিক্রয় মূল্য কম হয়, মানে এক্ষেত্রে সিপি এসপির থেকে বড় হবে। এক্ষেত্রে কী হবে, সিপি ক্রয় মূল্যটা এসপির থেকে বড় হবে, তবেই কিন্তু ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এগুলো তো আমরা জানি, মানে আমাদের এগুলো কনসেপ্ট আছে। ঠিক আছে, টুকটাক। কিন্তু তোমাকে যেটা জিজ্ঞাসা করবে সেটা হচ্ছে যে লাভের শতকরা হার বা ক্ষতির শতকরা হার বার করতে। কিছুই নয় ব্যাপারটা, তুমি সবার ফার্স্টে লাভ বার করে নেবে। লাভ কোথা থেকে আসবে? এই যে এখান থেকে আসবে, মানে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, সেখান থেকে তুমি লাভ বার করে নেবে। ঠিক আছে। তাহলে এখানে আগে দেখে কী বসাবে, লাভ বসাবে। হয়েছে। সেই লাভ অলওয়েজ মনে রেখে দেবে, অলওয়েজ কার উপর হবে, মানে ইন জেনারেল। ঠিক আছে। মানে যেমন সূর্যের চারদিকে পৃথিবী যেভাবে ঘোরে সেই অনুযায়ী যদি ধরতে হয়, মানে একটা মানে পৃথিবী যেভাবে চলে আসছে সেই অনুযায়ী দেখতে হলে সবসময় কিন্তু ক্রয় মূল্যর হিসেবেই লাভ হয় ইন জেনারেলি। ঠিক আছে। মানে পৃথিবীতে ধরো কোনো কিছু চেঞ্জ হয়নি, যেমন আছে, সেক্ষেত্রে ক্রয় মূল্যর হিসেবেই লাভ হয়। হলো। এইবার পার্সেন্টেজ বলেছে, তাহলে ইন্টু 100%। ক্ষতির ক্ষেত্রেও তাই। তাহলে আগে দেখে নেব ক্ষতি কতটা হয়েছে। সেই ক্ষতি অলওয়েজ কার উপর হবে, সব সময় নর্মালি যদি ধরা হয়, ঠিক আছে, এই যে তাহলে ক্রয় মূল্য হয়েছে, ইন্টু পার্সেন্টেজ যেহেতু বলেছে, পার্সেন্টেজে যেহেতু চেঞ্জ করতে হচ্ছে সেই জন্য ইন্টু 100% হচ্ছে ব্যাপার। তাহলে লাভের শতকরা হার বার করতে হলে কী করতে হবে, লাভ আগে দেখে নেবো কতটা লাভ হচ্ছে। সেই লাভ সব সময়, মানে ইউনিভার্সাল ট্রুথের মতো, সেই লাভ সবসময় কার উপর হবে, ক্রয় মূল্যের উপর হবে। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% হয়ে গেল লাভের শতকরা হার। একই রকমভাবে ক্ষতির শতকরা হার আগে দেখে নেবো ক্ষতি কতটা হচ্ছে, সেই ক্ষতি অলওয়েজ ক্রয় মূল্যের উপর হবে ইন্টু 100% হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। এইবার আমাকে কেউ কোয়েশ্চেন করতে পারে যে তাহলে কি স্যার কখনও বিক্রয় মূল্যর উপর হবে না? হ্যাঁ, তখনই হবে যদি মেনশন করা থাকে কোয়েশ্চেনে। ঠিক আছে। সেই ধরনের ক্ষেত্রে কী করতে হবে ডিটেলস সেটা পরে আসছে, কোয়েশ্চেন সলভ করানোর সময় দেখাবো, এবং এই ধরনের কেস এলে কী করতে হয়, কোথায় চেঞ্জ করতে হয় সেটা আমি দেখাবো। ওকে, তো আপাতত দেখে নাও। তো আমি কী বললাম, লাভ কখন হবে, যে বিক্রয় মূল্য যদি ক্রয় মূল্যের থেকে বেশি হয়ে যায় তখনই লাভ হবে। হয়ে গেল, যে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য লাভ। আচ্ছা, ক্ষতি কখন হবে, সেক্ষেত্রে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হয়, মানে ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের থেকে এখানে বেশি হবে ক্ষতির ক্ষেত্রে,
ঠিক আছে, তাহলে তখন ক্ষতি এইভাবে বার করে নেব। এইবার যেটা বার করতে হলে যে লাভের শতকরা হার বা ক্ষতির শতকরা হার। লাভের শতকরা বার করতে হলে লাভ বাই ক্রয় মূল্য, অলওয়েজ ক্রয় মূল্য ইন্টু 100, আর ক্ষতির শতকরা হার বার করতে হলে ক্ষতি বাই ক্রয় মূল্য ইন্টু 100%, এইভাবে। ঠিক আছে, আচ্ছা, কোয়েশ্চেন সলভ করতে হলে এবার কিছু ইনফরমেশান লাগবে। ঠিক আছে, সেই ইনফরমেশানগুলো আমরা এখন দেখে নেব, মানে কী লেখা থাকলে কিভাবে শুরু করব। ঠিক আছে, তো সেইগুলো জেনে নেব, তারপর আমরা কোয়েশ্চেনে চলে যাব। কারণ এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে জানতে পারি তাহলে কোয়েশ্চেন সলভ করা আমাদের কাছে ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, তো আমি এখানে 3টে লাইন লেখা আছে। ধরো লেখা আছে 10% লাভ, অথবা কোনো জায়গায় লেখা আছে ক্রয় মূল্যের উপর 10% লাভ। জিনিসটা কিন্তু একই, 10% লাভ বা ক্রয় মূল্যের উপর 10% লাভ, দুটো মানই কিন্তু এক। অথবা 15% ক্ষতি, ক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, দুটোর মানে কিন্তু একই। ঠিক আছে, আচ্ছা, এই লাইনটা আমি পরে আসছি। তো ধরে নাও কোনো জায়গায় লেখা আছে 10% লাভ বা ক্রয় মূল্যের উপর 10% লাভ। ঠিক আছে, এই লাইনটা থেকে এই লাইনটার তফাৎটা কোথায়? শুধুমাত্র এই লেখাটা নেই, মানে ক্রয় মূল্যের ওপর লেখাটা নেই। ঠিক আছে, তো মানে অনেক জায়গায় এই ধরনের লেখা লিখে তোমাকে কনফিউজ করে দেয়। তাহলে ব্যাপারটা কী রে, ক্রয় মূল্যের উপর 10% লাভ, আবার কোনো জায়গায় দেখছি 10% লাভ শুধু লেখা আছে। ঠিক আছে, কনফিউজ হওয়ার দরকার নেই, বলে দিই এখানে কিছুই দেওয়া নেই। ব্যাপারটা হচ্ছে কি, এখানে কার উপর লাভ হচ্ছে সেটা দেওয়া নেই, হয়েছে, এখানে কিন্তু সেটা দেওয়া আছে। তো আমি কি বলেছিলাম, ইন জেনারেল লাভ সবসময় কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। ঠিক আছে, তো কোনো কিছু যদি না দেওয়া থাকে তার মানে ধরে নেবে এই লাভ কার উপর হচ্ছে, তোমাকে ধরে নিতে হবে ক্রয় মূল্যের উপরই হচ্ছে। এখানে যেমন 15% ক্ষতি, ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে ক্রয় মূল্যের উপর 15%, মানে ক্ষতিটা কার উপর হচ্ছে সেটা কিন্তু দেওয়া আছে। এটাই হচ্ছে স্পেশালি, এই হচ্ছে ব্যাপার। কিন্তু এখানে কোনো দেওয়া নেই। তো দেওয়া না থাকলেও কি আর দেওয়া থাকলেও কি, হয়েছে, দেওয়া থাকলে না থাকলে কি করবে, ইন জেনারেল যেটা হয় সেটার উপর করে নেবে। ঠিক আছে, তো কনফিউজ হওয়ার দরকার নেই। আর একবার বলে দিই, ধরো শুধুমাত্র দেওয়া আছে এত% লাভ বা এত% ক্ষতি, তার মানে কথাটার মানে কি, সেটা ধরে নিতে হবে সবসময় ক্রয় মূল্যের উপরই হয়। ক্রয় মূল্যের উপরে আমরা যেহেতু জানি সেই জন্য ক্রয় মূল্যকে নিয়েই চলবে। ঠিক আছে, আর এটা দেওয়া থাকলে তো মিটিয়ে গেল, যেমন ক্রয় মূল্যের উপর 10% লাভ, এখানে বলেই দেওয়া আছে যে ক্রয় মূল্যের উপর, এখানে যেমন বলেই দেওয়া আছে ক্রয় মূল্যের উপর, তাহলে সেক্ষেত্রে আর কোনো কনফিউজ হওয়ার দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, তো আমরা তাহলে ডাইরেক্টলি চলে যাচ্ছি যে ধরে, তার মানে এখানে ব্যাপারটা বলতে চাইছে যে ক্রয় মূল্যের উপর 10% লাভ বলেছে, আর এখানে দেওয়া নেই যেহেতু, সেই জন্য আমরা ধরেই নেব যেটা আমরা জেনে আসি ইউনিভার্সাল ট্রুথ হিসেবে, যে ক্রয় মূল্যের উপরই ধরতে সেইটা। তো 10% লাভ। এইবার আমাকে বলো ব্যাপারটা কি, যে 100 টাকায় 10 টাকা লাভ, এই তো ব্যাপারটা আসল জায়গা। এবার অঙ্কে আমি আসছি, মানে অঙ্কের লাইনে যদি চেঞ্জ করতে হয় অঙ্কের ভাষায়, তাহলে ব্যাপারটা কী হবে, যে 100 টাকায় 10 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকাটা কি, এই যে যেহেতু এখানে বলে দেওয়া নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে কি, সেটা ক্রয় মূল্যের উপরই লাভটা হয়, আমরা যেহেতু জানি। বা এটা ধরো যদি লাইনটা দেওয়া থাকতো, যেহেতু এখানে বলেই দেওয়া আছে ক্রয় মূল্যের উপর, সেই জন্য তো এখানে তো কোনো ঝামেলা হওয়ার দরকার নেই, তার মানে লাভ আমার ক্রয় মূল্যের উপরই হচ্ছে। এইবার যেহেতু ক্রয় মূল্যের উপর হচ্ছে, ঠিক আছে, বা অ্যাজ ইউজুয়াল ইউনিভার্সাল ট্রুথ হিসেবে যেহেতু ক্রয় মূল্যের উপরই হয়, সেই জন্য ক্রয় মূল্য 100 ধরবো। ঠিক আছে, তাহলে 100 টাকায় 10 টাকা লাভ হচ্ছে, এখানে যেহেতু ক্রয় মূল্য হিসেবে হচ্ছে সেই জন্য ক্রয় মূল্য 100 ধরবো। ঠিক আছে, তাকেই 100 ধরবো যার রেসপেক্টে যেহেতু হচ্ছে, হয়েছে, তাহলে ক্রয় মূল্য 100। এইবার বলো আমাকে 10% লাভ করতে হবে, তাহলে লাভের সময় কে বড় হয়, বিক্রয় মূল্য বড় হয়, তাহলে 100 টাকায় 10 টাকা লাভ, তার মানে বিক্রয় মূল্য কত, 110। ঠিক আছে, তাহলে এই ফরম্যাট থাকলে অঙ্কের ভাষায় এটাকে এইভাবে লিখতে হয়। তাহলে এটাই তুমি আমাকে বলো, তাহলে এখানে ক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, বা কার উপর ক্ষতি দেওয়া, কার উপর ক্ষতি হচ্ছে সেটা দেওয়া নেই, না দেওয়া থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা জানি যে ক্রয় মূল্যের উপরই হয়, তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 হয়ে গেল। আচ্ছা, বিক্রয় মূল্য কত বলো, বিক্রয় মূল্য ক্ষতির সময় কী হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে 15% যেহেতু ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য কত হবে, 85। এই হচ্ছে ব্যাপার। এইবার সব থেকে মজাদার ব্যাপার হচ্ছে এখানে যখন আসবো,
ঠিক আছে, দেখে নাও এখানে কি বলছে, এই যে কার উপর লাভ বলেছে, আচ্ছা এই লাইনটা পরে আসছে, কার উপর লাভ বলেছে, বিক্রয় মূল্যের উপর লাভ বলেছে। ঠিক আছে, এখানে কিন্তু শুধু বলে দেওয়া নেই যে 20% লাভ, শুধু যদি বলে দেওয়া থাকতো 20% লাভ, তাহলে আমি কাকে দিয়ে চলতাম, ওই যে কিছু দেওয়া নেই মানে কি ক্রয় মূল্য হিসেবে চলতাম। ঠিক আছে, তখন তো এই ফরম্যাটে করতে হয়, কিন্তু এখানে লাভ তো হচ্ছে সেটা কার উপর, বিক্রয় মূল্যের উপর। তাহলে আমি একটু আগেই বললাম যার রেসপেক্টে হবে তাকে কিন্তু 100 ধরবো, মাইন্ডেড এইখানেই মানে তফাৎটা এসে যাচ্ছে, এই লাইনটা এখানে ইম্পর্টেন্ট, যার রেসপেক্টে হবে তাকে কিন্তু 100। এখানে ক্রয় মূল্যের উপর বলে দিয়েছিল, সেই জন্য ক্রয় মূল্য 100। আচ্ছা, বা যদি নাও বলে দেওয়া থাকতো তাহলেও আমাকে অ্যাজ ইউজুয়াল ক্রয় মূল্য ধরে নিয়েই চলতে হতো, সেই জন্য ক্রয় মূল্য আমি 100 লিখবই। ঠিক আছে, এখানেও তাই, ক্ষতির ক্ষেত্রে এখানেও তাই ক্রয় মূল্য নিয়েই চলবো। কিন্তু এখানে যেহেতু আলাদাভাবে মেনশন করে দিয়েছে, আমি বলেছিলাম যে একটা কথা একটু আগেই, যে যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে যে কি তাহলে কি স্যার বিক্রয় মূল্যের উপর কখনো লাভ হতে পারে না বা ক্ষতি হতে পারে না, হ্যাঁ যদি স্পেশালিভাবে মেনশন করে থাকে, এই যে স্পেশালিভাবে কিন্তু মেনশন করা আছে, এখানে কার উপর লাভ হচ্ছে, বিক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে, তাহলে বিক্রয় মূল্য একদম এখানে চোখ বুঝে 100 হবে। ঠিক আছে, যার উপর, এই লাইনটা বারংবার বলে দিচ্ছে, এইটা মনে রেখে দেবে যে যার উপর লাভ বা ক্ষতি বলবে তাকে কিন্তু 100 ধরতে হবে। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য এখানে 100 হয়ে গেল। এবার বলো ক্রয় মূল্য কী হবে, দেখে নাও ক্রয় মূল্য কী হবে এখানে, এই জায়গাটা ভাববে, কী ভাববে যে লাভ হয়েছে, লাভের সময় কিন্তু বিক্রয় মূল্য বড় হয়, ক্রয় মূল্য ছোটো হয়, তাহলে ক্রয় মূল্য ছোটো করাতে হবে, তাহলে 80-তে। ঠিক আছে, তবেই না 80 টাকার জিনিস 100 টাকায় বিক্রি করছে, তবেই 20% লাভ। আচ্ছা, এইবার দেখে নাও এই জিনিসটাই রইল যে বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি। ঠিক আছে, তাহলে কার উপর, বিক্রয় মূল্য। তাহলে আমি আর নতুন করে কিছু বলছি না, এখন চোখ বুঝে বিক্রয় মূল্য কত হবে 100, ক্রয় মূল্য কত হবে আমাকে বল। এইবার এইখানটা কিন্তু ব্যাপার আছে, কি বলেছে, ক্ষতি বলেছে, ক্ষতির ক্ষেত্রে কে বড় হয়, ক্ষতির ক্ষেত্রে কে বড় হয়, ক্রয় মূল্য বড় হয়, বিক্রয় মূল্য ছোট হয়। ঠিক আছে, তাহলে আমাকে বলো ক্রয় মূল্য বড় হতে হবে কত পার্সেন্ট, 100 টাকায় 20 টাকা, তার মানে 120 হবে, তাহলে ক্রয় মূল্য 120 আর বিক্রয় মূল্য 100, তবেই ক্ষতি হয়ে গেছে 20%। এই জায়গাগুলো অনেকের কিন্তু জানা নেই। ঠিক আছে, এই জায়গাগুলো জানা নেই। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাকে অঙ্ক সলভ করতে হলে, মানে কুইক যদি অঙ্ক সলভ করতে হয় তোমাকে, বা কনসেপ্ট পুরোপুরি যদি প্রফিট অ্যান্ড লসে ক্লিয়ার রাখতে হয়, তাহলে কিন্তু এই লাইনগুলো জানতে হবে। ঠিক আছে, মানে বিশাল ছোটো ছোটো লাইন কিন্তু বিশাল ভাইটাল লাইন। ঠিক আছে, শুধু এই লেখা থাকলে কি, বা শুধু ক্রয় মূল্যের উপর লেখা থাকলে কি, ঠিক আছে, শুধু এত % ক্ষতি লেখা থাকলে কি হয়, ক্রয় মূল্যের উপর 15% ক্ষতি, ব্যাপারটা কি। ঠিক আছে, এই লাইনগুলো লেখা থাকলে কি, মানে জিনিসটা দেখে মনে হবে যে একই স্ট্রাকচার, অথচ জিনিসগুলো কিন্তু চেঞ্জ আছে। এখানে যেমন বিক্রয় মূল্য, এখানে ক্রয় মূল্যের উপর, এই যে চেঞ্জগুলো, এই খুঁটিনাটি চেঞ্জের জন্য অঙ্কে কিন্তু অনেক ভুল এসে যেতে পারে। সেই জন্য এই লাইনগুলো যদি মানে ধরে নিতে পারো, তাহলে কিন্তু অঙ্ক একদম ইজি, জলের মতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হলো তো এখান থেকে তাহলে দুটো জিনিস মনে রেখে দেবে, একটা হচ্ছে যে যার উপর লাভ বা ক্ষতি বলবে তাকে 100 ধরতে হয়, দিয়ে বাকিটা চেঞ্জ করতে হয়। ঠিক আছে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য বড় হবে, আর ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হবে। এই যে ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্য বড় হবে, লাভের ক্ষেত্রে বিক্রয় মূল্য। ঠিক আছে, এই জায়গাগুলো একটা গেল। দুটো হচ্ছে যে কোনো কিছুর উপর যদি লাভ বা ক্ষতি না বলে দেয়, সেটা ধরে নিতে হবে ক্রয় মূল্যের উপর লাভ। ঠিক আছে, মানে এই স্ট্রাকচারটাও যদি দেওয়া থাকে যা হবে, আর এটা যদি এই যে এরকম শুধু দেওয়া থাকে, সেই ক্ষেত্রেও একই স্ট্রাকচার, এই যে একই স্ট্রাকচার হবে। ঠিক আছে, এই জায়গাগুলো মনে রাখে। আচ্ছা, এরপরে আমরা অঙ্কে যাব। ওকে, আচ্ছা এবার আমরা কোয়েশ্চেনে চলে যাব। লাভ ক্ষতির জন্য আপাতত যেটুকু ইনফরমেশান দরকার, যা যা ইনফরমেশান দরকার সেটা আমার বলে ফেলেছি। এবার আমরা কোয়েশ্চেনে যাব, মানে যা যা ইনফরমেশান দিয়েছি সেই ওরিয়েন্টেড যতগুলো কোয়েশ্চেন হয় সেইগুলো আমরা দেখে নেব, তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট কোয়েশ্চেনটা কী বলেছে, একজন ব্যক্তি 1800 টাকা একটি দ্রব্য বিক্রি করে ক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে। ঠিক আছে, কি লেখা আছে লাইনটা, যে ক্রয় মূল্যের উপর 20% লাভ করেছে। ঠিক আছে, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত। আচ্ছা আমাকে বলো, লাভ তো সবসময় ক্রয় মূল্যের উপরই হয়। ঠিক আছে, তাহলে অতএব ক্রয় মূল্যের উপর কথাটা দেওয়ার দরকার ছিল না।
ঠিক আছে, মানে এখানে দিয়েছে, দিয়েও যা রেজাল্ট আসবে, যদি নাও দিত তাহলেও একই রেজাল্ট থাকবে। তো যদি 20% লাভ এই কথাটা যদি থাকতো সেক্ষেত্রেও একই রেজাল্ট আসবে, একই মানে ব্যাপারটা। তো যাই হোক, তো এখানে কনফিউজ করার জন্য তোমাকে ধরে নাও ক্রয় মূল্যের উপর 20% লাভ করে লেখা আছে কথাটা। তো কনফিউজ হওয়ার কিছু দরকার নেই, এটাই থাকুক আর এটাই থাকুক। তো আমরা কী বললাম যে এখানে বলা আছে যে ক্রয় মূল্যের উপর 20% লাভ। তাহলে অঙ্কের ভাষায় তাহলে তুমি আগে এইভাবে চলে যাবে যে যার উপর থাকবে তাকে 100, চোখ বুঝে। তাহলে ক্রয় মূল্য যেহেতু 100, লাভ বলেছে, তাহলে একদম মাইন্ডে এইভাবে মাইন্ডসেটটা এইভাবে তৈরি করবে যে লাভ যেহেতু বলেছে তাহলে বিক্রয় মূল্য বড় হবে, তাহলে বিক্রয় মূল্য বড় করে দেবে। 100তে কত বড় যাবে? 20 বড় হবে। তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120, এই লাইনটা থেকে আমরা চলে এলাম। হয়েছে? এইবার এক্স্যাক্ট ভ্যালু কী কী দেওয়া আছে সেটা কম্পেয়ার করবে। তো এক্স্যাক্ট ভ্যালু কী কী আছে, যেমন বিক্রয় মানে দ্রব্যটা বিক্রি হয়েছে কত? 1800 টাকায়। আর এখানে তুমি বিক্রয় মূল্য কত ধরেছ? 120। তার মানে বলতে পারি 120 রিপ্রেজেন্ট করছে কাকে? 1800 টাকাকে। হয়ে গেল। তাহলে এখন ক্রয় মূল্য তোমার বার করতে বলেছে, ক্রয় মূল্য মানে এখানে 100 যেটা, তাকে সেটার ভ্যালু কত এক্স্যাক্ট। তার মানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে এক্স্যাক্ট ফিগার, যেমন পার্সেন্টেজ আমরা করে এসেছিলাম। হয়েছে? পার্সেন্টেজ ফিগারের সাথে বা ইউনিট ভ্যালুর সাথে এক্স্যাক্ট ফিগারে কম্পেয়ার করা, তাহলে কিন্তু অঙ্ক ইজি হয়ে যায়, অনেক অঙ্ক। তাহলে 120 মানে 1800 টাকা, তাহলে 100 মানে কত? যেহেতু সিপি মানে ক্রয় মূল্য বার করতে বলে, তাহলে বলো এটা কী করতে হবে? এটা ক্রস গুণ করতে, এটা গুণ হবে আর নিচে এটা ভাগ হবে। ঠিক আছে, যে 15, তার মানে 1500 টাকা। তাহলে 1500 টাকা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, এই অঙ্কটার অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2তে কী বলা আছে? দেখে মনে হবে যে সেম কোয়েশ্চেন কিন্তু আলাদা। দেখে মনে হবে যে 1 নম্বর কোয়েশ্চেনের মতোই আছে কিন্তু আলাদা। কোথায় আলাদা আছে? ওই যে বিক্রয় মূল্যের উপর 20% লাভ। ঠিক আছে, তাহলে আমি আর দেরি করছি না। তো এখানে কি কার উপর বলা দেওয়া আছে? বিক্রয় মূল্যের উপর, মানে স্পেশালিভাবে মেনশন করে দেওয়াই আছে এটা বিক্রয় মূল্যের উপর। তার মানে তোমাকে বিক্রয় মূল্য নিয়েই লাভটা যেতে হবে। তাহলে যার উপর বলেছে তাকে 100, তাহলে বিক্রয় মূল্য এখানে কিন্তু 100 হবে। তাহলে বিক্রয় মূল্য 100 হয়ে গেল, ক্রয় মূল্য কত হবে? তাহলে 20% লাভ যেহেতু 80 হবে। ওকে, হ্যাঁ, তাহলে বিক্রয় মূল্যের উপর যেহেতু বলেছে বিক্রয় মূল্য 100 হয়ে গেল, আর লাভ যেহেতু বলেছে তাহলে ক্রয় মূল্য কম হবে, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য কম হবে, তাহলে 80 হয়ে গেল। 20 যেহেতু কমাতে হবে, 20 লাভ করতে হবে, তাহলে 20 কমে গেল 80 হয়েছে। আচ্ছা, এবার কম্পেয়ার করে দেখে নেবে। আমাকে বলো এখানে যেমন ইউনিট প্রাইস হচ্ছে 100, সেটা টাকায় কত এক্স্যাক্ট? ওই যে 1800 টাকা। তাহলে 100-র ভ্যালু 1800 টাকা। কার ভ্যালু বার করতে বলেছে? ক্রয় মূল্য বার করতে বলেছে। ক্রয় মূল্য তার মানে 80 ভ্যালু কত? সেমভাবে 1800 × 80/100, কাটাকাটি করে গুণ করে দেখে নেবে, এটা 1440 টাকা হবে। ঠিক আছে, তাহলে ফার্স্টের কোয়েশ্চেনের অ্যান্সার ওটা। ফার্স্টের কোয়েশ্চেনে কত হয়েছিল? 1500 টাকা, এটা কিন্তু 1440 টাকা। ঠিক আছে, এইভাবে করতে হয় সলভ। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 3 কী বলেছে? প্রথমে ওই ব্যক্তিটার 25% ক্ষতি হয়ে গেছে। সেটা কত টাকায় বিক্রি করে? 1500 টাকায় বিক্রি করে তার 25% ক্ষতি হয়ে গেছে। এখন বলেছে যে 25% লাভ করতে হলে তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? তাহলে অবভিয়াসলি ফার্স্ট যেটা মাইন্ডে যেটা কাজ করবে সেটা হচ্ছে কি, তাহলে এখানে অ্যান্সারটা অবভিয়াসলি 1500 থেকে বেশি হবে, কারণ যেহেতু ক্ষতি হয়েছিল এখন তোমাকে লাভ করতে হবে, তাহলে 1500 থেকে বেশি অ্যান্সার আসবে। এই তো ব্যাপার। আমাকে কি বলেছে? এখানে বিক্রয় মূল্য বার করতে বলেছে। তাহলে আমি আর ক্রয় মূল্যতে এখন যাচ্ছি না। তো আরেকটা জিনিস বলে রেখে দিই, 25% ক্ষতি মানে কি এখানে বিক্রয় মূল্য কত? আমাকে বলো 75। এই লাইনটা দেখে আর কোনো কনফিউজড হওয়ার দরকার নেই। আচ্ছা, এখানে বলো তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125। এখানেও কিন্তু কনফিউজ হওয়ার দরকার নেই। কেন কনফিউজ হওয়ার দরকার নেই? 25% ক্ষতি যেহেতু বলেছে, 25% ক্ষতি মানে কার উপর ক্ষতি কিছু বলে দেওয়া নেই। কার উপর ক্ষতি এরকম কিছু বলে দেওয়া আছে যে এক ব্যক্তির 25% জাস্ট ক্ষতি হয়েছে। তো যেহেতু বলে দেওয়া নেই, তার মানে কি ধরতে হবে? আমাদের ক্রয় মূল্য ধরে নিতে হবে যে ক্রয় মূল্যের উপরই জিনিসটা হয়েছে। তার মানে এখানে ক্রয় মূল্য 100
আর 25% যেহেতু ক্ষতি, তার মানে বিক্রয় মূল্য কত? 75। ঠিক আছে, এখানেও তেমনি বলে দেওয়া নেই, তার মানে এখানেও সেই ক্রয় মূল্য 100ই আছে, বিক্রয় মূল্য বেশি হবে লাভ যেহেতু, তার মানে 125। ঠিক আছে, এখানে আর ক্রয় মূল্য আমি আসছি না, যেহেতু আমাদের অ্যান্সার বিক্রয় মূল্য বলেছি, শুধুমাত্র আমি বিক্রয় মূল্য লিখলাম। আর কেন লিখলাম সেটা তোমাদের আগের অঙ্কের ক্ষেত্রে বা কনসেপ্ট যখন বোঝাচ্ছিলাম সেক্ষেত্রেও বলে দিয়েছি, তাতে আর নতুন করে কিন্তু কনফিউজ হওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, 25% ক্ষতি মানে জাস্ট লিখে চলে যাবে যে বিক্রয় মূল্য 75 আর 25% লাভ মানে বিক্রয় মূল্য হচ্ছে 125। হ্যাঁ, এখানে একটু চেঞ্জ হতে পারতো যদি এই ক্ষতিটা বলে দিত যে এই ক্ষতিটা বিক্রয় মূল্যের উপর হচ্ছে, বা এই ক্ষতিটা এই লাভটা বিক্রয় মূল্যের উপর হচ্ছে, সেক্ষেত্রে তাহলে এই ফিগারগুলো কিন্তু চেঞ্জ হতে পারতো, কিন্তু এক্ষেত্রে কোনো রকম চেঞ্জ হবে না, কারণ কোনো রকম মেনশন করা নেই, মানে ক্রয় মূল্যের উপরই হবে। সেই রেসপেক্টে তাহলে বিক্রয় মূল্য আমাদের 75 আসছে, আর এক্ষেত্রে বিক্রয় মূল্য 125 আসছে। ওকে, ক্লিয়ার? আচ্ছা, মানে ফার্স্ট কেসে বিক্রয় মূল্য হচ্ছে 75। আচ্ছা, আমাকে বলো ফার্স্ট কেসে সেটির টাকাটা কত ছিল? 1500 টাকা। তার মানে সেই একই রকমভাবে তাহলে ইউনিটে 75 মানে হচ্ছে 1500 টাকা হয়ে গেল। আর সেকেন্ড কেসে মানে যেটা লাভ করব, সেক্ষেত্রে বিক্রয় মূল্য ইউনিটে কত? 125। সেইটাই এখন কত টাকা এটাই বার করতে বলেছে, তাই না? কত টাকা বিক্রি করতে হবে। ঠিক আছে, কীভাবে ঘোরাচ্ছি দেখতে বুঝতেই পারছো। তাহলে 1500 ইন্টু তাহলে 125 হবে, আর নিচে এটা 75 হবে। 75 150, তার মানে 12 24 2500 টাকা হলো। এইভাবে অ্যান্সার হবে। ঠিক আছে, 75 মানে 1500 মানে ডবল হচ্ছে, তাহলে এখানে হ্যাঁ, তাহলে 2500 টাকা। ওকে, তাহলে 2500 টাকা বিক্রি করতে পারলে তবেই তাহলে এখন 25% লাভ হবে। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন 3A, মানে 3-এরই মতো কোয়েশ্চেনটা, তো সেই জন্য আমি এখানে 3A দিয়ে লিখে দিয়েছি। আচ্ছা, তো কি বলেছে দেখে নাও, ভাষাটা 3-এর মতনই খানিকটা আছে। কী বলেছে, কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 150 টাকা বাড়ালে একজন ব্যবসায়ী 4% ক্ষতির পরিবর্তে 4% লাভ হয়। মানে শুরুতে তার 4% ক্ষতি হচ্ছিল, ওখানে যেমন 3 নম্বর কোয়েশ্চেনে শুরুতে তার কত পার্সেন্ট ক্ষতি হচ্ছিল? 25% হয়েছে, আর এখন 4% লাভ হচ্ছে। 3 নম্বর কোয়েশ্চেনটাই কত পার্সেন্ট লাভ করতে হয়েছিল? দেখে 25% লাভ করতে হয়েছিল আলটিমেটলি। তো যাই হোক, এই জায়গায় এই ফরম্যাটটা এইখানটা একই রকম থাকছে। তো যাই হোক, আমি 3A কোয়েশ্চেনে চলে যাচ্ছি আর একবার। কী বলেছে যে কোনো দ্রব্যের বিক্রয় মূল্য 150 টাকা বাড়ালে একজন ব্যবসায়ী 4% ক্ষতির পরিবর্তে 4% লাভ হয়। তার মানে স্টার্টিংয়ে তার 4% ক্ষতি হচ্ছিল, এখন তার 4% লাভ হচ্ছে। আচ্ছা, সেখানেও আমি এই বিক্রয় মূল্য দিয়ে চলে যাচ্ছি। বলো এখানে বিক্রয় মূল্য কত হবে? 3-এর মতনই, 4% ক্ষতি মানে সেখানে বিক্রয় মূল্যটা কত? 96। এখানে বিক্রয় মূল্য কত? 104। এই তো, তাহলে ফার্স্ট কেসে তার বিক্রয় মূল্যটা 96 ছিল, সেকেন্ড কেসে তার বিক্রয় মূল্যটা 104 হয়ে যাচ্ছে। আমাকে বলো বিক্রয় মূল্য বাড়লো কি বাড়লো না? বিক্রয় মূল্য অবভিয়াসলি বেড়েছে। কত বেড়েছে? কত পার্সেন্ট ইনক্রিজ? 8 ইনক্রিজ। ইউনিটে তার মানে 8 বাড়লো, হয়ে গেছে তো। আচ্ছা, সেটা টাকায় কত? টাকায় 150 টাকা। দেখছো কীভাবে অঙ্কগুলো আমি চলে যাচ্ছে কম্পেয়ার করে, জাস্ট ইউনিটের সাথে এক্সাক্ট ফিগারে কম্পেয়ার এসে যাচ্ছে, আর কিচ্ছু লাগবে না। এটা যদি তুমি ধরতে পারো তোমার ক্ষেত্রে অঙ্ক একদম ইজি, লাভ ক্ষতির অঙ্ক তোমার কাছে ইজি হয়ে যাবে। কিন্তু ঠিক আছে, যদি না ধরতে পারো তাহলে অনেক কিন্তু টাফ। আচ্ছা, তাহলে 8 মানে হচ্ছে 150। আচ্ছা, এবার কি বার করতে বলেছে আমি দেখে নেবো। কী বলেছে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য কত থাকে? ক্রয় মূল্য এখানে 100ই থাকবে, যেহেতু বলে দেওয়া নেই কার উপর লাভ বা ক্ষতি, সেক্ষেত্রে ক্রয় মূল্যই 100 হয়ে যাবে। ক্রয় মূল্যের উপরই জিনিসটা ক্যালকুলেট হবে, তাহলে ক্রয় মূল্য এখানে 100। তাহলে 8 মানে 150, 1 মানে কত? তাহলে একই রকমভাবে এটা গুণ হবে, 150 ইন্টু 100 বাই 8। 4 দিয়ে কাটো, 25, 75। 75 ইন্টু 25, এটা 4 8 72, 3 25 75, 1875 টাকা এটা হবে। ঠিক আছে, অ্যান্সার লিখে নাও। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা দেখে নাও। মানে 1 2 3A যেভাবে কোয়েশ্চেনটা সলভ হলো, কোয়েশ্চেন নাম্বার 4টা একই রকম, কিন্তু জিনিসটা ঠিক রিভার্স হবে।
ঠিক আছে, মানে আগের কোয়েশ্চেনগুলো দেখবে যে আমি টাকার অ্যান্সারটা বার করছিলাম, এক্ষেত্রে টাকাটা বার করতে বলিনি, তোমাকে কত পার্সেন্ট লাভ বা কত পার্সেন্ট ক্ষতি সেটা বার করতে বলেছে। দেখলেই বুঝতে পারবে কোয়েশ্চেনটা কী বলেছে, যে একজন ব্যক্তি 3,600 টাকা একটি জিনিস বিক্রি করে 20% লাভ করেছে। বলছি তাহলে 3,150 টাকা যদি বিক্রি করতো তাহলে কত শতাংশ লাভ হতো? আচ্ছা, ক্ষতিও হতে পারতো সেক্ষেত্রে, তো বলে দিচ্ছি। তো প্রথমে মানে ফার্স্ট কেসে তার কী হয়েছে, 20% লাভ। আচ্ছা, 20% লাভ। একই রকমভাবে এটা কার উপর লাভ সেটা কিছু বলে দেয়নি, তার মানে ক্রয় মূল্যকে নিয়ে চলতে হবে। তাহলে ক্রয় মূল্য 100, বিক্রয় মূল্য 120, এই তো। বিক্রয় মূল্য কত হবে? 120। আচ্ছা, তার জন্য কত টাকা ছিল এটা? 3600 টাকা ফার্স্ট কেসে হয়েছে। সেকেন্ড কেসে কত টাকা আছে? 3,150। আচ্ছা, তাহলে আমি বলতে পারি তো কম্পেয়ার করে যে 3600 টাকা মানেই হচ্ছে 120, বুঝছে? 120, এই যে এই টাকা বিক্রয় মূল্য ছিল, হলো। এই যে এক্সাক্ট ফিগারের সাথে ইউনিট ফিগারের কম্পেয়ার হচ্ছে, আর কিছু না। 3600 টাকা মানে এক্ষেত্রে কিন্তু 120 হয়ে গেল। এইবার তাহলে 3,150 মানে কত সেটা আমি আগে বার করে নেবো। এই তো নাকি 3,150-এ বলেছে যদি বিক্রি করতো তাহলে কি হতো তার, তাহলে 3,150 মানে কত সেটা আমরা দেখে নেবো। হয়েছে, জিনিসটা বুঝতেই পারছো। আগের অঙ্কগুলোর ক্ষেত্রে এই ভ্যালুটা মানে ইউনিটটা এদিকে ছিল, টাকাটা এদিক থেকে মানে ডান দিকে বসে বার করতে, যেখানে টাকাটা এদিকে বসেছে মানে টাকার দিকটা দেওয়া আছে সেই জন্য এদিকে বসেছে আর এদিকে বার করতে হবে। তাহলে যাই হোক, তো তাহলে এটা গুণ হবে 120 ইন্টু 3,150 বাই 36, এই তো। আচ্ছা, এটা কেটে গেল, এটা কেটে গেল, 3 × 36। আচ্ছা, 3 1 মানে 105 হচ্ছে, এই তো। তাহলে আমাকে বলো 105 মানে জিনিসটা কি লাভ না ক্ষতি? 100 থেকে যেহেতু বেশি তার মানে লাভ হচ্ছে। তাহলে 3,150 টাকা যদি বিক্রি করে তাহলে লাভ হচ্ছে, কতটা লাভ হচ্ছে? 5 লাভ হচ্ছে, তার মানে 5% লাভ হয়েছে। যদি ধরো এটা 95 এলো, যদি ধরো এটা 95 এলো, তার মানে কি তার ক্ষতি হচ্ছে 100 থেকে যেহেতু কম হচ্ছে, কত ক্ষতি হচ্ছিলো তখন? 5% ক্ষতি হতো, এই হচ্ছে ব্যাপার। বা 80, যদি এখানটা 80 আসতো তার মানে তার ক্ষতি হতো কত পার্সেন্ট? 20% ক্ষতি হতো, এইভাবে। ঠিক আছে, এক্ষেত্রে অ্যান্সার কত আমাদের? এক্ষেত্রে আমাদের অ্যান্সার 5% লাভ। ঠিক আছে, 105 যেহেতু হচ্ছে 100 থেকে বেশি আছে 5, ঠিক আছে, সেই জন্য 5% লাভ। এটা অ্যান্সার এটা হবে। তাহলে 3,150 টাকায় বিক্রি করলে 5% লাভ, আর প্রথমে যখন 3600 টাকায় বিক্রি করছিল 20% লাভ হচ্ছিল, আর এক্ষেত্রে 3,150 টাকা যেহেতু বিক্রি করছে এক্ষেত্রে 5% লাভ হচ্ছে। এটা অ্যান্সার এটা, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9 কী বলেছে, যে বিক্রয় মূল্যের উপর 25% ক্ষতি। দেখতেই পাচ্ছ যে এই লাইন চলে এসেছে। কার উপর ক্ষতি হচ্ছে? বিক্রয় মূল্যের উপর। ঠিক আছে, তো এই লাইনগুলো আমি বলে এসেছিলাম অলরেডি, যে ক্ষতি বা লাভ হচ্ছে কার উপর? বিক্রয় মূল্যের উপর। তো যার উপর হবে তাকেই 100 ধরবো, তাই না? এটা আমি বলে এসেছিলাম। তাহলে বিক্রয় মূল্য কত? চোখ বুঝি তাহলে 100। আচ্ছা, এবার বলো ক্রয় মূল্য তাহলে কত হবে? ক্রয় মূল্য কত হবে? এক্ষেত্রে 25% যেহেতু ক্ষতি হচ্ছে, 25% যেহেতু ক্ষতি হচ্ছে, তার মানে ক্ষতির সময় কে বেশি হয়? ক্ষতির সময় ক্রয় মূল্য বেশি হয়, তার মানে ক্রয় মূল্য কত? 125 হয়ে গেল। আচ্ছা, এবার যে তাহলে ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে? ঠিক আছে, ক্রয় মূল্যের উপর কত শতাংশ ক্ষতি হবে, মানে যেটা যদি এই ক্ষতিটা ক্রয় মূল্যের হিসেবে যদি বার করতে হয় তাহলে কত? আচ্ছা, তাহলে আমাকে বলো, ক্ষতি তো আমার 25 হচ্ছে, এখান থেকে কী বুঝছো? ক্ষতি আমার 25 হচ্ছে, কিন্তু সেই ক্ষতিটা যদি ক্রয় মূল্য রেসপেক্টে বার করতে হয় তাহলে ক্রয় মূল্য কত? এখন 125, তাহলে 125-এ 25 ক্ষতি, পার্সেন্টেজ বলেছে যেহেতু শতাংশ, তাহলে ইন্টু 100 হয়েছে। তাহলে যদি ক্রয় মূল্যের উপর বলতো তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্সার এটা 5 25 5 20 কত হচ্ছে? 20% ক্ষতি। ক্রয় মূল্য রেসপেক্টে যদি বলতো 20% ক্ষতি। ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে এইগুলো মানে এই লেখা থাকলে কীভাবে ভাঙতে হয় সেটা যদি জানা থাকে তাহলে কোনো ব্যাপার না, অঙ্কটা ইজি করা। আর বাকি আমাদের পার্সেন্টেজের কনসেপ্ট তো জানাই আছে, ঠিক আছে। তো অ্যান্সার 20% ক্ষতি হবে, ওকে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। মানে কোয়েশ্চেনটা পড়ে মনে হবে যে তোমার পার্সেন্টেজের কোয়েশ্চেন আছে,
ঠিক আছে, তুমি সেটা হিন্টস পাবে কোশ্চেনটা পড়লে। হলো, মানে পার্সেন্টেজ আর লাভ ক্ষতি একসাথে আছে। অ্যাকচুয়াল মেন যেটা মানে পার্সেন্টেজের কনসেপ্ট লাগবে। আচ্ছা, কী বলেছে যে একটা পণ্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের 60%। ক্রয় মূল্যটা হচ্ছে বিক্রয় মূল্যের 60%, এই তো। তাহলে লাভের শতাংশ কত? ক্ষতিও হতে পারতো, যাই হোক আমি দেখে নিচ্ছি। পার্সেন্টেজের কনসেপ্ট যদি জানা থাকে তাহলে অঙ্কটা কোনো ব্যাপারই না, হয়েছে। কেননা অর্ধেক অঙ্ক আমরা পার্সেন্টেজের সাথে কম্পেয়ারটা হচ্ছে, হচ্ছে ব্যাপার। বলছি যে বিক্রয় মূল্য, তাহলে আমি ফার্স্ট একদিকে ক্রয় মূল্য লিখছি আর একদিকে বিক্রয় মূল্য লিখছি। কি বলেছে যে ক্রয় মূল্যটা হবে বিক্রয় মূল্যের 60%, মানে বিক্রয় মূল্যের রেসপেক্টে ক্রয় মূল্য আসছে। তাহলে এবার মানে কার রেসপেক্ট আছে? বিক্রয় মূল্যের। বিক্রয় মূল্য যদি 100 হয় তাহলে তার 60%, তাহলে তার 60% মানে কত? 160% মানে 60ই, তার মানে ক্রয় মূল্য কত? 60। দেখে না ভালো করে, বিক্রয় মূল্যের রেসপেক্টে বিক্রয় মূল্যের 60%, সেই জন্য বিক্রয় মূল্যকে 100 ধরলাম, মানে বিক্রয় মূল্যের উপর যেহেতু বলেছে, বিক্রয় মূল্য 100, তার 60%, 160% কত? 60ই, সেটাকে ক্রয় মূল্য হয়ে গেল। দেখছো কীভাবে লাইনটাকে ঘুরিয়ে নিলাম পার্সেন্টেজের কনসেপ্টটা কাজে লাগিয়ে। আচ্ছা, তাহলে লাভের শতাংশ কত? আমি দেখতেই পাচ্ছি লাভ হচ্ছে। লাভ কত হচ্ছে আমাকে বলো? 40 হচ্ছে। সেই লাভটা কার রেসপেক্টে হবে? লাভের শতাংশ বলে দেওয়া আছে যেহেতু, তাহলে আমরা ইউনিভার্সাল ট্রুথ হিসেবে কার হিসেবে জানি? ক্রয় মূল্যের হিসেবে। তাহলে 40 সেই লাভ ক্রয় মূল্যের উপরে হবে, তাহলে 40/60 ইন্টু 100। কাটাকাটি করে দেখে নেবে, এটা 2 এটা 3, ঠিক আছে, মানে 200/3, মানে 66.2/3%, এত শতাংশ লাভ হবে। ঠিক আছে, এইভাবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। আচ্ছা, অঙ্কটা পড়েই বুঝতে পারবে যে এখানে কিন্তু অনুপাতের কনসেপ্ট লাগবে, আর কিছু না। কী বলেছে কোয়েশ্চেনটা? যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত 5:8, মানে ক্রয় মূল্য যদি 5 হয় বিক্রয় মূল্য কত? 8। তাহলে আমাকে বলো এখান থেকে লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? তাহলে অবভিয়াসলি লাভ হচ্ছে। ক্রয় মূল্য 5, বিক্রয় মূল্য 8, মানে অবভিয়াসলি লাভ। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাকে বলো কত লাভ হচ্ছে? 3 লাভ হচ্ছে, এই তো। আচ্ছা, এবার কি বলছে? লাভের শতাংশ বার করতে বলেছে। লাভ হচ্ছে 3, কিন্তু সেই লাভ কার রেসপেক্টে হয়? অলওয়েজ ইউনিভার্সাল ক্রয় মূল্য। তাহলে 5 ক্রয় মূল্য 5, 3/5 ইন্টু 100 হয়ে গেছে। কত হচ্ছে? 5 × 100 মানে 60%। বোঝাই যাচ্ছে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য অনুপাত 5:8 দেওয়া আছে, মানে 5 ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 8। লাভ হচ্ছে কত? এখান থেকে 3 হয়েছে। লাভ হয়ে গেল 3, লাভের শতকরা হার যেহেতু বার করছে সেই 3, এবার কার রেসপেক্টে হয়? অলওয়েজ ক্রয় মূল্য। তাহলে 3/5 ইন্টু 100, অ্যান্সার 60% আমাদের লাভ। ওকে, এইভাবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। কোয়েশ্চেন নাম্বার 17 কী বলেছে? 575 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, 385 টাকায় বিক্রি করলে তত টাকাই ক্ষতি হয়, এই তো। তাহলে বইটার ক্রয় মূল্য কত আছে? তাহলে আমাকে বলো 575 টাকায় বিক্রি করলে যতটা লাভ, আর এদিকে 385 টাকায় বিক্রি করলে ততটা ক্ষতি, এই তো। লাভ বা ক্ষতি সেটা ক্রয় মূল্য হিসেবে বিচারটা হবে, এই তো নাকি? এই তো ব্যাপার, ঠিক আছে। আচ্ছা, আমাকে কোয়েশ্চেনটা পড়ে বলো। বলছি যে 575 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, যত টাকা লাভ হয়, মানে 575 টাকায় বিক্রি করলে মানে কি? ক্রয় মূল্যর থেকে আমি বেশি দামে বিক্রি করেছি, সেই জন্য আমার লাভ হচ্ছে। লেখাই আছে 575 টাকায় বিক্রি করলে যতটা লাভ হয়, 575 টাকায় বিক্রি করলে তার মানে আমার লাভ হয়, মানে 575 টাকা বিক্রি মানে আমি ক্রয় মূল্যর থেকে বেশিতে বিক্রি করেছি, এই তো ব্যাপার। আচ্ছা, আর 385 টাকায় বিক্রি করলে ক্ষতি হয়, ঠিক আছে। তার মানে 385 টাকায় বিক্রি করা মানে কি? ক্রয় মূল্যর থেকে আমি কম দামে বিক্রি করেছি। তাহলে 575 মানে হচ্ছে ক্রয় মূল্যর থেকে আমি বেশি দামে বিক্রি করেছি, 385 মানে আমি ক্রয় মূল্যর থেকে কম দামে বিক্রি করেছি। লাইনটা পড়ে, কোয়েশ্চেনটা পড়ে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এইবার এখানে একটা লেখা আছে যত তত।
575 টাকায় বিক্রি করলে যত টাকা লাভ হয়, মানে 575 টাকায় বিক্রি করা মানে ক্রয় মূল্যর থেকে যত টাকা বেশি। আর 300, হ্যাঁ যেটা বলছিলাম যে 575 টাকায় বিক্রি করা মানে তার লাভ, মানে ক্রয় মূল্যের থেকে বেশি দামে বিক্রি হয়েছে। 385 টাকায় বিক্রি করা মানে তার ক্ষতি, মানে ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি হয়েছে। ঠিক আছে, আরেকটা কথা কি বলেছে যে 575 টাকায় বিক্রি করা মানে যত টাকা লাভ, তো মানে 575 টাকায় বিক্রি মানে ক্রয় মূল্যর থেকে যত টাকা বেশি আছে, 385 টাকায় বিক্রি করা মানে তত টাকা ক্ষতি, মানে 385 টাকায় বিক্রি করা মানে ক্রয় মূল্যর থেকে তত টাকাই কমে আছে ব্যাপারটা। 385 মানে ক্রয় মূল্যের থেকে কমে আছে, 575 মানে ক্রয় মূল্যের থেকে বেশি আছে। মানে এটা 575 মানে ক্রয় মূল্যের থেকে যতটা বেশি, 385 মানে ক্রয় মূল্যের থেকে ততটাই কম, এর যে ব্যাপার। তার মানে বেচারি ক্রয় মূল্য তার মানে কী হয়ে আছে, ঠিক মিডিল জায়গায় বসে আছে, এই দুটোর মিডিলে বসে আছে। তাহলে আমাকে যদি ক্রয় মূল্য বার করতে হয় তাহলে এই দুটোর মিডিল ভ্যালু বার করে দিলেই হয়ে যাবে জাস্ট। ঠিক আছে, তাহলে মিডিল বলো, এই দুটোর ভ্যালু মিডিল করতে হলে কী করতে, এই দুটোকে যোগ করবো, 385 আর 575, এই দুটোকে যোগ করবো, দিয়ে 2 দিয়ে ভাগ করে দেবো। কত হবে দেখে নেবে, 960/2 মানে কত, 480, মানে ক্রয় মূল্য কত, 480 টাকা, এর যে ব্যাপার। ঠিক আছে, জাস্ট মিডিল ভ্যালু বার করে দিলাম। এবং বইতে অনেক রকমভাবে দেওয়া আছে, এক্স টেক্স ধরেছে, তো এক্ষেত্রে আমি কিন্তু কনসেপ্টটা লাগালাম, অ্যান্সারটা বার করলাম। ঠিক আছে, এটাই হচ্ছে উপায়টা, হলো ইজিতে উপায় কিন্তু এটাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16। কোয়েশ্চেন নাম্বার 16টা পড়ে দেখো। দুটো দ্রব্য আছে, ঠিক আছে, দুটো দ্রব্যের প্রত্যেকটাই 3050 টাকায় বিক্রি করেছে, আর একটাতে 25% লাভ, একটাতে 25% ক্ষতি। তাহলে তার মোটের উপর কত শতাংশ লাভ বা ক্ষতি হয়েছে, এই তো। আচ্ছা, তার মানে কোয়েশ্চেন ফরম্যাটটা কি, দুটো দ্রব্য আছে, প্রত্যেকটা একই দামে বিক্রি করেছে, ঠিক আছে, আর একটাতে যত পার্সেন্ট লাভ, অপরটাতে ঠিক তত পার্সেন্টের ক্ষতি, মানে X% লাভ হলে X%ই ক্ষতি, 10% লাভ হলে 10%ই ক্ষতি, 20% লাভ হলে 20%ই ক্ষতি। এখানে যেমন 25% লাভ, 25%ই ক্ষতি, এই হচ্ছে ব্যাপার, মানে যে X% লাভ হলে X%ই ক্ষতি, যত পার্সেন্ট লাভ তত পার্সেন্টই ক্ষতি। এইভাবে ফরম্যাটটা ভালোভাবে চিনে নাও। তো আমি তোমাকে কিছু গদ দেখালাম, ঠিক আছে, যেমন কোয়েশ্চেন নাম্বার, যে আগে যে কোয়েশ্চেনগুলো সলভ করলাম, মানে 1, 2, 3, ঠিক আছে, 3A প্রায় একই রকম, 4ও তাই। আচ্ছা, তারপর 9এরটা একটু অন্যরকম, মানে পার্সেন্টেজের কনসেপ্ট ছিল, 10এরটা অনুপাতের কনসেপ্ট ছিল। আচ্ছা, এখানে 18টাও পার্সেন্টেজের কনসেপ্ট, মানে ব্যাপারগুলো ঠিক সেম। 17টা একটু আলাদা ছিল। আচ্ছা, 16টা এবার এখানে যেমন একটা আলাদা প্যাটার্ন। কী প্যাটার্নটা কি, দুটো দ্রব্য থাকতে হবে, প্রত্যেকটা একই দামে বিক্রি। দেখে নাও, বিক্রি একই দামে, কিন্তু বিক্রি একই দামে কিন্তু কেনা নয়, পুরোপুরি যেন এই ফরম্যাটটা থাকে। দুটো দ্রব্য থাকতে হবে, একই দামে বিক্রি থাকতে হবে, কেনার দাম কিন্তু নয়, একই দামে বিক্রি হতে হবে, আর যত পার্সেন্ট লাভ ঠিক তত পার্সেন্টই ক্ষতি। আলাদা আলাদা পার্সেন্টেজ যদি হয়, যেমন একটা 25% থাকলে একটা 20% হবে না, কিন্তু পুরোপুরি এই ফরম্যাট থাকতে হবে। যদি এই ফরম্যাট থাকে, বলছি যে তার অলওয়েজ ক্ষতিই হবে। কি বললাম, কখনো লাভ হবে না, তার অলওয়েজ ক্ষতিই হবে। ঠিক আছে, এই ফরম্যাটেই থাকতে হবে, দুটো দ্রব্য থাকতে হবে, একই দামেই বিক্রি হতে হবে, ক্রয় নয়, কেনা দাম নয়, বিক্রি একই দামে বিক্রি হতে হবে, একটাতে যত পার্সেন্ট লাভ ঠিক তত পার্সেন্টই ক্ষতি হতে হবে। তবে তাহলে অলওয়েজ, কী বলছে, অলওয়েজ সর্বদা তার ক্ষতিই হবে। বুঝছে, সেই ক্ষতির ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার, যে এক্স আছে সেই এক্স গুণ করবে X²/100% ক্ষতি হবে। ঠিক আছে, এখানে এক্সের মান হচ্ছে কত, সেটা এখানে এক্স হচ্ছে 25, তার মানে 25²/100, মানে 625/100, মানে 6.25% তার ক্ষতি। ওকে, এই অঙ্কটার অ্যান্সার তার ক্ষতি হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। আরও একটা আলাদা ফরম্যাট, ঠিক আছে, আলাদা টাইপ। এটা কোয়েশ্চেনের ভাষা দেখলেই বুঝতে পারবে যে এক ব্যক্তি 4 টাকায় 5টি দ্রব্য ক্রয় করে 5 টাকায় 4টি দ্রব্য বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে তার লাভ বা ক্ষতির শতকরা হার কত।
ঠিক আছে। আমি লাভ বা ক্ষতি আমি কি জানি না, লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটা জানি না, তো এই জন্য এখানে লাভ বা ক্ষতি একসাথে দিয়ে রেখেছি। তো লাভ হলে লাভ হবে, ক্ষতি হলে ক্ষতি হবে, সেটা কোয়েশ্চেন সলভ করে বার করতে হবে তোমার। আচ্ছা, কোয়েশ্চেনটা ভালো করে দেখে নাও। কোয়েশ্চেনটা ফরম্যাটটা কি, মানে এত টাকা এত দ্রব্য কিনে এত টাকা এত দ্রব্য বিক্রি করেছে, এরকম একটা ব্যাপার দিয়ে লাভ বা ক্ষতি এইভাবে বার করব। আচ্ছা, তো এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে হলে, ঠিক আছে, কীভাবে মনে রেখে দেবে করতে হবে দেখে নাও। আচ্ছা, এরকম ফার্স্টে এখানে লিখবে ক্রয়, এখানে বিক্রয়, এইভাবে হলো। আর এখানে হচ্ছে দ্রব্য, মানে যেটা সংখ্যা, আর এখানে বসবে মূল্য, টাকা, এইভাবে বসবে। ফরম্যাটটা ঠিক পুরোপুরি এরকমই থাকবে। কোয়েশ্চেনটা দেখে যেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে, মানে এতগুলো সংখ্যা, এতগুলো দ্রব্য এত টাকায় কিনছে, এতগুলো দ্রব্য এত টাকায় বিক্রি করছে, যেমন বলছে ঠিক সেইভাবেই ফরম্যাটটা আমি সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। শর্ট ট্রিক্সটা এখানে বলবো আমি, ঠিক আছে, এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে। আচ্ছা, কি বললাম, এরকম কোয়েশ্চেন থাকলে ঠিক এইভাবে সাজাবে। এখানে ক্রয়, এখানে বিক্রয়, মানে এখানে যেন বিক্রয় নয়, এখানে ক্রয়, মানে আগে ক্রয় তারপর বিক্রয় হবে, ওকে। তারপর এখানে সংখ্যা, এখানে টাকা, মানে এখানে আগে টাকা বসানো, এখানে সংখ্যা, এইভাবে কিন্তু নয়, ওকে। আচ্ছা, যেমন আছে সেরকমভাবে বসিয়ে দেবে। আচ্ছা বলো, ক্রয় কটা করেছে, সংখ্যা বলেছে 5টা, হয়ে গেল। টাকা কত, সেটা 4 টাকায়, ঠিক আছে। কেমন জিনিসটা ঘুরে যাচ্ছে, ওখানে কিন্তু লেখা ছিল কি 4 টাকায় 5টা দ্রব্য, কিন্তু এখানে লিখতে হচ্ছে কি 5টা দ্রব্য 4 টাকা। পুরোপুরি এই ফরম্যাটে হবে, কোনোটা যেন নরণচরণ না হয়। যদি নরণচরণ হয় তোমার অ্যান্সার নরণচরণ হয়ে যাবে কিন্তু, ঠিক আছে, পুরোপুরি এইভাবে। আচ্ছা, বিক্রয় কি, আচ্ছা বিক্রয় হচ্ছে কটা দ্রব্য, 4টে দ্রব্য, ক টাকা, 5 টাকা, হয়ে গেল। এইভাবে পুরোপুরি এই ফরম্যাটে সাজাবে, ঠিক আছে। এইবার কি বলছে, তো আরেকবার বলে দিচ্ছি, উপর ফার্স্টে ক্রয় তারপর বিক্রয়ের ব্যাপারটা, এখানে সংখ্যা, এখানে টাকায় বসবে, ঠিক আছে। এর মধ্যে কোনোটাও যেন চেঞ্জ না হয়। হয়ে যাওয়ার পরে এখন বসিয়ে নেওয়ার পর ফার্স্ট স্টেপ হচ্ছে এটা গুণ করবে, ওকে। কত হবে গুণ করলে, 25। তারপর এটা হলো, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড গুণ করলে কত হবে, ফার্স্ট গুণ করলাম 5 5 25, সেকেন্ড গুণ করলাম 4 4 16। এবার বলছে লাভ বা ক্ষতি এখান থেকেই দেখে বোঝা যাবে। বলছে যদি ফার্স্ট সেকেন্ডের থেকে বড় হয় তাহলে কী হবে, লাভ হবে। ফার্স্ট সেকেন্ডের থেকে যদি বড় হয় তাহলে কী হবে, লাভ হবে, ওকে। তাহলে এখানে দেখতে পাচ্ছি লাভ হয়েছে। যদি ফার্স্ট সেকেন্ডের থেকে বড় হয় তাহলে বলছে কি লাভ হবে, আর যদি ফার্স্ট সেকেন্ডের থেকে ছোট হয়ে যায় তাহলে কী হয়ে যাবে, জিনিসটা ক্ষতি হবে, ঠিক আছে, হলো। আচ্ছা, এবার কি বলছে, ফার্স্ট থেকে সেকেন্ডের বিয়োগ দেবো, ঠিক আছে। তাহলে দেখি বিয়োগ দেওয়ার পর কি দেখতে পাচ্ছি আমরা, লাভই হয়েছে। এইবার বলছে যেটা বিয়োগ করেছি সেটাই ভাগ করব। ফরম্যাটটা বোঝা যাচ্ছে, ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ বিয়োগ করব, হয়েছে। ফার্স্ট থেকে সেকেন্ড বিয়োগ করব, যেটা বিয়োগ করব মানে সেকেন্ডটা বিয়োগ করছি, সেকেন্ডই ভাগ করব, হয়েছে, ইন্টু 100%। এই হচ্ছে ফর্মুলা, মানে এইভাবে অঙ্কটা সলভ করবো। শর্ট ট্রিক্সটা হচ্ছে এটা, ওকে। আচ্ছা, এইবার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে সেটা এখান থেকে বুঝে যাবে। মানে ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ যে বাদ দিচ্ছি, কিসে আসছে, রেজাল্টটা প্লাসে আসছে। মানে 25 থেকে 16 বাদ দিলে কি হয়, +9, মানে রেজাল্টটা প্লাসে আসছে, তার মানে লাভ। যদি এরকম আসতো, ধরো 16 থেকে 25 বাদ দিচ্ছে, মানে সেক্ষেত্রে কী আসতো, -9, সেক্ষেত্রে কী আসতো আমার -9। আচ্ছা, তখন যেহেতু 25 সেকেন্ড, এখানে যেটা বাদ দিচ্ছি সেটাই ভাগ করবো ইন্টু 100। সেক্ষেত্রে যদি এরকম হতো তাহলে ব্যাপারটা এটা হতো, তাহলে -9/25 ইন্টু 100। এই যে মাইনাস ইন্ডিকেট মানেই হচ্ছে কিন্তু ক্ষতি, হলো, মানে -36, মানে কি 36% ক্ষতি, ঠিক আছে। তখন অঙ্কটা কিন্তু এইভাবে হতো যদি এটা হতো, কিন্তু এক্ষেত্রে আমার পজিটিভই আছে, তার মানে সেটা আমার লাভ হচ্ছে, ওকে। আচ্ছা, লাভ হচ্ছে। আচ্ছা, তাহলে কত হচ্ছে, 9/16 ইন্টু 100%,
ঠিক আছে। আচ্ছা কত হচ্ছে, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25, 4 25, আচ্ছা 25, 9 দুগুণে 18, 225 বাই কত 4, এই তো 18 180, 225 বাই 4, 4 5 20, 4 5 20, 4 6 24, 56 গুণ 1/4% লাভ। ওকে ঠিক আছে। যদি আরেকবার লিখিয়ে দিই, যদি জিনিসটা ফার্স্ট স্টেপে ধরে নাও ফার্স্ট স্টেপ এসেছে 16, সেকেন্ড স্টেপ এসেছে 25, আমি কি বললাম অঙ্কটা সলিউশনটা যে ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপ বাদ দেব, আর যেটা বিয়োগ করছি মানে সেকেন্ড স্টেপটা যেহেতু বিয়োগ করছি মানে সেকেন্ড স্টেপটাই ভাগ হবে, সেকেন্ডের মানে সেকেন্ডটাই গুণ হবে, সেকেন্ডে যে গুণ হয় যেটা হয়েছে সেটাই ভাগ হবে। ঠিক আছে, ফার্স্ট থেকে সেকেন্ড বিয়োগ হবে, যেটা বিয়োগ হচ্ছে সেটাই ভাগ হবে ইন্টু 100। যদি এরকম কেস আসতো সেক্ষেত্রে দেখে নাও কী হচ্ছে, কিন্তু এটা মাইনাস আসছে, -9/25 ইন্টু 100 এটা আসতো, মানে কি -36, এই যে মাইনাস এসে গেছে এটা মানে কিন্তু ক্ষতি। ঠিক আছে, ক্ষতি তো অবশ্যই হবে, কারণ এখানে বলেই দিয়েছিলাম ফার্স্টটা যদি ছোট হয় সেকেন্ডের থেকে তাহলে ক্ষতিই হবে, আর ফার্স্ট যদি সেকেন্ডের থেকে বড় হয় তাহলে লাভ হবে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। তাহলে এক্ষেত্রে অ্যান্সার আমাদের এটা হবে, যদি অন্যরকমভাবে থাকতো, ধরো এরকম থাকতো তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্সার হতো। যাই হোক, তাহলে এটা আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, তো পার্সেন্ট লাভ। ওকে, ফরম্যাটটা দেখে নাও, অঙ্কটাও টাইপ যেরকম যে আলাদা আলাদা যেমন টাইপ থাকবে আলাদা আলাদা যেমন কোয়েশ্চেন সলিউশনটা সেরকমভাবে হবে। এটা একটা আলাদা টাইপের কোয়েশ্চেন, যে শর্ট ট্রিক্সটা হচ্ছে এইটা। ওকে।